আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন আক্তার। প্রথমে এই সংবাদ শিরোনাম। একনেকে 16,032 কোটির বেশি টাকা ব্যয়ে 18টি প্রকল্প অনুমোদন। রাহানার 7 বছর এবং টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড, বাকি 14 আসামির 5 বছর ধরে কারাদণ্ড। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, কাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি চিকিৎসকরা। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, জনগণের প্রতিনিধি বাছাইয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের 8 মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন, পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন আজ। 1971 সালের এই মাসেই বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মহান স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। দ্বিরাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ফিলিস্তিন ইসরায়েল সংঘাত সমাধানের একমাত্র পথ বললেন পোপ লিও। এবং রাঁচিতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 17 রানে হারিয়েছে ভারত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। 16,032 কোটি 77 লাখ টাকা ব্যয়ে 18টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন। উপদেষ্টা পরিষদের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবগণ সভায় উপস্থিত ছিলেন। এসব প্রকল্পে সরকারি অর্থায়ন 10,101 কোটি 10 লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা 5,609 কোটি 70 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল 379 কোটি 31 লাখ টাকা। অনুমোদিত 18টি প্রকল্পের মধ্যে 13টি নতুন এবং 5টি সংশোধিত প্রকল্প। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ 4 এর বিচারিক রবিউল আলম রায়ে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে 5 বছর কারাদণ্ড, তার বোন শেখ রেহানাকে 7 বছর কারাদণ্ড এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন। বিস্তারিত সাদ্দাম হোসেনের প্রতিবেদনে। বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ 17 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক ছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত
প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্ত মন্ত্রণালয়, রাজুক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরও ১৪ জন কর্মকর্তা আসামি ছিলেন। এই মামলায় টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে আসামি করা হয়নি। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা বিচারাধীন রয়েছে। রায় ঘোষণার পর মামলার সমন্বয়ক ও দুদকের পাবলিক প্রসিকিউটর মইনুল হাসান জানান, আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছিলেন তিনি। সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে 6 মাসের দণ্ড। বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে একটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়। ক্ষমতা কারোরই চিরদিন থাকে না। তাকে অবশ্যই তাদের সবাইকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের 13 জানুয়ারি মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সালাউদ্দিন। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ 15 জনকে আসামি করা হয়। তদন্ত শেষে 10 মার্চ আরও 2 আসামি যুক্ত হয় এই মামলায়। গত 31 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর আদেশ দেন। এই মামলায় 32 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। প্লট দুর্নীতির 4 মামলায় হাসিনাকে 26 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে গত 17 নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাদ্দাম হোসাইন, বিটিভি নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শেখ হাসিনা কেবল ফ্যাসিবাদের দৃষ্টান্তই নয়, একই সঙ্গে তিনি দুর্নীতি, অনিয়ম আর লুটপাটেরও জ্বলন্ত উদাহরণ। মুখের সততা আর দেশপ্রেমের বুলি আওড়ালেও লুটপাট করে ভেতরে ভেতরে দেশটাকে শেষ করে দিয়েছেন। 24-এর গণ-অভ্যুত্থানের পর তার সেই লুটপাটের চিত্র বিশ্ববাসীকে হতবাক করছে। আরও জানাচ্ছেন মেজবাহ শিমুল। আমি নিঃস্বামী, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। দীর্ঘ 16 বছরের টানা শাসনামলে বিরোধী রাজনীতিকে নিঃশেষ করে দেওয়ার পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনা নিঃশেষ করে দিয়েছেন দেশের আর্থিক খাতগুলোকে। নিজের পরিবার ও আওয়ামী নেতাদের মাধ্যমে সুই থেকে সুতো, ক্ষমতার অপব্যবহার করে সবই লুটেছেন তিনি। তার পতনের পর দুর্নীতির যেসব মামলার বিচার শুরু হয় তার মধ্যে প্লট জালিয়াতি মামলা অন্যতম। এই মামলায় হাসিনা, রেহানা ও তাদের সন্তানরা সহ মোট আসামি 17 জন। যুক্তরাজ্যের লেবার পার্টির তৎকালীন মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে তিনি প্রভাব খাটিয়েছিলেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাদের নামে ঢাকায় সম্পত্তি থাকা সত্ত্বেও তথ্য গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠার প্লট বাগিয়ে নিয়েছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, টিউলিপের বিশেষ ক্ষমতা ও সহযোগিতায় শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেন এবং পরে নথি গায়েব করে দেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর গত 27 নভেম্বর শেখ হাসিনাকে প্লট বরাদ্দে জালিয়াতির 3 মামলায় 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা অজেদ পুতুল পৃথক 2 মামলায় 5 বছর করে কারাদণ্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে পলাতক রয়েছেন। মেজবাহ শিমুল, বিটিভি নিউজ।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও তিনি সংকটমুক্ত নন, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। আইসিইউ সমমানের এইচডিইউতে চলছে তার নিবিড় পর্যবেক্ষণ। চিকিৎসকদের মতে বিদেশে নেওয়ার মতো পর্যায়ে এখনও পৌঁছাননি তিনি। বিস্তারিত মিম আক্তারের ডেস্ক রিপোর্টে। এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। লিভারজনিত সংকট, কিডনির কার্যক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে উঠেছে। অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাকে আইসিইউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, গত 2 দিনে তার অবস্থার সামান্য উন্নতি দেখা গেলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত নন। গতকাল হাসপাতালের শয্যায় অল্প নাড়াচাড়া করতে পেরেছেন ও কথাবার্তায়ও সাড়া দিয়েছেন, তবে স্বাভাবিক খাবার খাওয়ার মতো অবস্থায় পৌঁছাননি। গতকালও তার কিডনি ডায়ালাইসিস করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, কিডনির জটিলতা, শরীরে পানি জমা এবং শ্বাসকষ্ট সবকিছু সমন্বয় করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্য AZM জাহিদ হোসেন জানান, চলমান চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন, তবে বিদেশে নেওয়ার মতো স্থিতিশীলতা এখনও আসেনি। পরিবারের পক্ষ থেকেও এখনও বিদেশে নেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দীর্ঘ ফ্লাইট, যাত্রাপথের শারীরিক ধকল ও পরিবেশগত পরিবর্তন তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে, এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা। বিএনপি সূত্র জানায়, তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান বিষয়টি ঘনিষ্ঠভাবে তদারকি করছেন এবং দেশের বাইরে চিকিৎসার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। চিকিৎসকদের পরামর্শ, দেশেই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করে তাকে স্থিতিশীল করা। পরিস্থিতির উন্নতি হলে বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মিম আক্তার, বিটিভি নিউজ। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। বেগম খালেদা জিয়া চিকিৎসা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে চলছেন যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। যে অনেক চড়াই উতরাই পার হয়ে, অনেক আন্দোলন, অনেক রক্তত্যাগ, অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পরে, ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করবার। এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস, তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব, অর্থাৎ তাদের ইলেক্টেড যে প্রতিনিধি, তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন।
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত 6 হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2A আজ প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলায় 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় আজ। মামলার প্রথম সাক্ষী জুলাই যোদ্ধা রইসুল হক ও দ্বিতীয় সাক্ষী হিসেবে জব্দ তালিকার সাক্ষী প্রসিকিউটর তানভীর হোসেন জোহার জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। গতকাল হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অভিযোগ গঠন পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল 2। আবেদনে আসামির আইনজীবীরা জুলাই গণঅভ্যুত্থান এবং বর্তমান সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের এই প্রশ্নকে আদালত অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষে আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। 39 পৃষ্ঠার এই মামলার ফরমাল চার্জে 20 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে সকালে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের 16 তারিখে। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পথ স্বপ্ন দেখেন। আর এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে মুক্তিবাহিনী দেশ রক্ষায় হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাবহুল 1971 সালের 1 ডিসেম্বর নিয়ে আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। 1 ডিসেম্বর 1971-এর এই দিনে সিলেটের শমশেরনগরের শেষ রাতের দিকে মুক্তিবাহিনীর পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মুক্তিবাহিনীর তীব্র আক্রমণে হানাদার বাহিনী এই এলাকা থেকে পালাতে শুরু করে। পরে মুক্তিবাহিনী ট্যাংরাটিলা ও দুয়ারা বাজার মুক্ত ঘোষণা করে। মুক্তিবাহিনীর অপারেশন অব্যাহত থাকায় হানাদার বাহিনী এই জেলার গাড়া, আলীরগাঁও, পিরোজপুর থেকে তাদের বাহিনী গুটিয়ে নিতে বাধ্য হয়। 1 ডিসেম্বর গাজীপুরে কালীগঞ্জ পাকিস্তানি হানাদার বাহিনী বাহাদুর শাদী ইউনিয়নের খোলাপাড়া গ্রামে ন্যাশনাল জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীদের উপর পৈশাচিক গণহত্যা চালায়। এই গণহত্যায় শহীদ হন 136 জন নিরীহ মানুষ। 1 ডিসেম্বর কুষ্টিয়া অঞ্চলে মুক্তিবাহিনী স্থানীয় গেরিলা বাহিনী ও জনগণ বেলুরপাড়ার রেল স্টেশনটি পুড়িয়ে দেয়। পরে ব্রিজ ধ্বংস করে স্লিপার উঠিয়ে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। এই দিনে রাঙামাটি ব্যাপটিস্ট মিশনে ঢুকে হানাদার বাহিনী ধর্মযাজক চার্লস হাউজার সহ বহু বাঙালিকে হত্যা করে। 1 ডিসেম্বর 1971-এর এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার 2 নং সেক্টরে ক্যাপ্টেন M.A. মতিনের দল মিত্র বাহিনী ও দ্বিতীয় বেঙ্গলের একটি বাহিনী সম্মিলিতভাবে আখাউড়া শহরে গুরুত্বপূর্ণ অবস্থান ঘিরে ফেলে আক্রমণ চালায়। 2 পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়। ডিসেম্বরের 1 তারিখ 1971 মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়, বাংলাদেশের অভ্যন্তরে গেরিলা তৎপরতা বৃদ্ধি পাওয়ার ফলে পশ্চিম পাকিস্তানি সামরিক জান্ডার নির্দেশে সামরিক বাহিনীর লোকেরা পুনরায় গ্রামবাসীদের হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পরপর অভিযান শুরু করেছে। বুড়িগঙ্গার অপর পাড়ের এই গ্রামটিতে অন্তত 87 জনকে সামরিক বাহিনীর লোকেরা হত্যা করেছে। কাজী শারমিন ইসলাম মেধা, পিটিভি নিউজ। এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। দ্বিরাষ্ট্র সমাধানে ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। পোপ হিসেবে নিজের প্রথম বিদেশ সফরকালে রোববার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন পোপ লিও। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর। এরপর রোববার বিকেলে লেবাননে পৌঁছান। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে তার এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে বিমানের মধ্যে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পোপ। ফিলিস্তিন ইস্যুতে ভ্যাটিকানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। ভয়াবহ ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের আঘাতে এশিয়ার 4 দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছেন 9 শতাধিক মানুষ এবং এখনও নিখোঁজ আছেন অনেকে। এছাড়া আহত হয়েছেন বহু সংখ্যক এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। মার্কিন গণমাধ্যম CNN প্রতিবেদনে বলা হয়েছে, ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে গত এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ইন্দোনেশিয়ায় কমপক্ষে 435 জন, শ্রীলঙ্কায় কমপক্ষে 334 জন, থাইল্যান্ডে কমপক্ষে 162 জন এবং মালয়েশিয়ায় 2 জন প্রাণ হারিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রুশ ইউক্রেন যুদ্ধ অবসানে কিয়েভের নেতৃবৃন্দের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। মার্কো রুবিও বলেন, তবে এখনও আরও বেশ কিছু কাজ করতে হবে। ফ্লোরিডায় অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব রুস্তেম উমিরেভ। তাছাড়া বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের মেয়ে জামাই জারেড কুশনার উপস্থিত ছিলেন। স্টিভ উইটকফ ইউক্রেন সংঘাত বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে মস্কো সফর করবেন বলে আশা করা হচ্ছে। আবারও ফিরছি দেশের খবরে। আজ থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে পারবেন পর্যটকরা। সকালে কক্সবাজারের নুনিয়াছড়া জেটি ঘাট থেকে 1200 পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে 3টি পর্যটকবাহী জাহাজ। ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত্রি যাপন করতে পারবেন। পরিবেশ রক্ষায় কড়া নজরদারি নিশ্চিত করছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন স্বপ্না স্মৃতি। কক্সবাজারের নুনিয়ারছড়া BIWTA জেটি ঘাট ভোর থেকেই ভিড় জমে পর্যটকদের। সকাল 7টার দিকে 3টি জাহাজ MV কর্ণফুলী এক্সপ্রেস, MV বারো আউলিয়া ও কিয়ারি সিন্দাবাদ 1200 পর্যটক নিয়ে রওনা হয় প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সামনে তুলে ধরা হয় সরকার নির্ধারিত 12টি বিধিনিষেধ। তদারকিতে রয়েছে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের 2টি পৃথক টিম। প্লাস্টিক মুক্ত ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি যাত্রীর টিকিটের QR কোড স্ক্যান করে যাচাই করা হচ্ছে। প্লাস্টিক বোতলও নিতে দেওয়া হয়নি। এই নতুন রুটে প্রথম দিনে উচ্ছ্বসিত পর্যটকেরা। জাহাজ মালিকদের সংগঠন জানায়, আজ 3টি জাহাজ গেছে, তবে এই মৌসুমে প্রতিদিন 60টি জাহাজ পর্যটক পরিবহনের জন্য প্রস্তুত। গত বছর ডিসেম্বর জানুয়ারিতে প্রায় 1,10,000 পর্যটক দ্বীপটি ঘুরে গিয়েছিলেন। 2 মাস ডিসেম্বর ও জানুয়ারি রাত্রি যাপনের সুযোগ রেখেছে সরকার। তবে ভ্রমণের প্রতিটি ধাপেই রয়েছে কঠোর নিয়ম। অনলাইনে ট্রাভেল পাস সহ QR কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক। বিনা অনুমতিতে কোনো নৌযান চলাচল করতে পারবে না। রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ সবই নিষিদ্ধ। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবানের মিনি প্যাক, পানির বোতল সবই নিরুৎসাহিত করা হয়েছে। 1999 সালে সেন্ট মার্টিনকে ঘোষিত করা হয় পরিবেশগত সংকটাপন্ন এলাকা। আর গত বছর 1743 বর্গ কিলোমিটার সমুদ্রাঞ্চলকে ঘোষণা করা হয় সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে। তাই পরিবেশ রক্ষা এ মৌসুমের সবচেয়ে বড় অঙ্গীকার। 120 কিলোমিটারের সাগরপথ পাড়ি দিয়ে বেলা 2টার দিকে সেন্ট মার্টিন পৌঁছায় জাহাজগুলো।
এরপর বিকেল 3:30টার দিকে আবার যাত্রা করে কক্সবাজারের পথে। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা আর পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে নতুন ভ্রমণ মৌসুমে ফিরে এসেছে সেন্ট মার্টিনের পর্যটন। তবে পর্যটকের দায়িত্বশীল আচরণই নির্ধারণ করবে দ্বীপের ভবিষ্যৎ কতটা নিরাপদ থাকবে। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,852.73, যা গতকালের চেয়ে শতকরা 0.88 কম। এছাড়া সিএসএ 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,304.55, যা গতকালের চেয়ে শতকরা 0.61 কম। আজ 182টি কোম্পানির 17,58,336টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 32,94,09,000 টাকারও বেশি। এর মধ্যে 40টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 131টির কমেছে এবং 11টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1,620 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1,580 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1,460 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1,475 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে না বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 16 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 7 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 4টা 42 মিনিটে, ভাটা সকাল 10টা 26 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4টা 53 মিনিটে এবং ভাটা শুরু হবে রাত 10টা 58 মিনিটে।